আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। হোমিও অনুশীলন আয়োজিত ৬৩তম অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি হোমিও অনুশীলনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান। আজকের এই ৬৩তম অনলাইন ক্লাসে বাংলাদেশ ও ভারত থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেককেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের আমাদের এই ৬৩তম অনলাইন ক্লাসটি আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে হোমিওপ্যাথিক ঔষধের মুখ্য ক্রিয়া, গৌণ ক্রিয়া ও পর্যায়শীল ক্রিয়া সম্পর্কে। আমাদের এই ৬৩তম অনলাইন ক্লাসের আলোচক হিসেবে আছেন সরাসরি ভারত থেকে যুক্ত ২৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথ ডাক্তার সুনির্মল বিশ্বাস স্যার। তো স্যারকে আমি হোমিও অনুশীলনের স্টুডিওতে অভিনন্দন জানাচ্ছি। ডাক্তার সুনির্মল বিশ্বাস স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আমার ভারত এবং বাংলাদেশের সকল ছাত্রদের। আমরা আজকে বিশেষ একটা পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি কোন একটা টপিকস এর উপরে আলোচনা করতে। আমরা সেই ব্যাপারে আলোচনা করব ডক্টর মোহাম্মদ নাহিদ হাসানের সঙ্গে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, শত ব্যস্ততার মাঝে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো ভারত থেকে যারা যুক্ত আছেন এবং বাংলাদেশ থেকেও যারা যুক্ত আছেন, আপনারা অনেকেই শুরুতে বলছিলেন যে আসলে ক্লাসের লিঙ্কটি আমরা কোথায় খুঁজে পাবো। তো এর জন্য যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই স্যারের যে গ্রুপ রয়েছে এবং আমাদের হোমিও অনুশীলনের যে ৮টি গ্রুপ রয়েছে প্রত্যেকটি গ্রুপগুলোতে আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। পাশাপাশি নিজ নিজ প্রোফাইল থেকে শেয়ার করলেও যে সকল হোমিওপ্যাথ আপনাদের পরিচিত আছে তারা সকলেই আজকের এই লাইভটিতে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। আলোচিত বিষয়ের উপরে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে হোমিও অনুশীলন এর ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক পেজের মধ্যে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো এ পর্যায়ে আমি স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক ঔষধের মুখ্য ক্রিয়া বলতে কি বোঝানো হয়ে থাকে। সকলকে আমার পুনরায় আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা হোমিওপ্যাথিক মেডিসিন অর্থাৎ হোমিওপ্যাথিক ড্রাগও বলতে পারি, যে হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক ড্রাগের আমাদের ড্রাগ কেন বলছি, যখন ড্রাগ প্রুভিং হয় সেই জায়গাটা থেকে, আবার যখন আমরা মেডিসিন বলছি তখন আমরা রোগীর শরীরে প্রয়োগ করার কথা বলছি। তো সেখানে হোমিওপ্যাথিক মেডিসিনের মূলত আমরা দেখতে পাই যে দুটি অ্যাকশন, একটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন, একটা সেকেন্ডারি অ্যাকশন। এছাড়াও অর্থাৎ মুখ্য ক্রিয়া, গৌণ ক্রিয়া এবং আরেকটি অ্যাকশন সেটা হবে অল্টারনেটিভ অ্যাকশন, বা আমরা যেটাকে বলছি যে পর্যায়ক্রমিক অ্যাকশন। এছাড়াও হোমিওপ্যাথিক ওষুধের আরো দুটো অ্যাকশন দেখা যায়, একটা হচ্ছে ডাইনামিক অ্যাকশন আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাকশন। তো আমরা সেই জায়গাটাতে আলোচনার মধ্যে নেই। যদি কেউ কখনো প্রশ্ন করেন যে ফিজিওলজিক্যাল অ্যাকশন অথবা ডাইনামিক অ্যাকশনটা কি, সেক্ষেত্রেও উত্তর দেওয়া যাবে। বাট আমরা এখন প্রথম যে জায়গাটায় অ্যাকশন করব, মানে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাকশন অফ মেডিসিন আর হোমিওপ্যাথিক ড্রাগ, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন এবং প্রাইমারি অ্যাকশন। তো প্রাইমারি অ্যাকশন বলতে আমরা বুঝাই যে কোনো একটা যদি সেটাকে ড্রাগ হিসাবে আমরা ব্যবহার করি, মানে ভাবি, তাহলে যখন আমরা কোনো প্রুভিং করছি সেই প্রুভিং এর সময় জীবনী শক্তির উপরে যে কোনো একটা ওষুধ আমরা তখনই তাকে অ্যাকশন বলছি, যে মেডিসিন বলছি, যে তখনই তাকে মেডিসিন বলছি যে যখন সেই যে পদার্থটা কোনো হেলদি হিউম্যান বিইং এর উপরে অল্টারেশন করতে পারবে বা তার যে পরিবর্তন করতে পারবে বা চেঞ্জ আনতে পারবে, তাকে আমরা মেডিসিন বলছি। তো এখানে অ্যাকশন কাকে বলবো, যখন তার জীবনী শক্তির উপরে, যে ডিজিজ কন্ডিশন বলুন আর প্রুভিং করার সময় যেটা হয়েছিল, যে ডিজিজ কন্ডিশন বলুন বা প্রুভিং করার সময় যখন হয়েছিল, যে জীবনী শক্তির উপরে যখন কোনো মেডিসিন যখন কোনো জীবনী শক্তির উপরে অ্যাক্টিং করে, সেই জীবনী শক্তি অর্থাৎ লিভিং অর্গানিজমের জীবনী শক্তির উপরে অ্যাকশন করে, সেটাকেই আমরা বলি যে প্রাইমারি অ্যাকশন। অর্থাৎ প্রাইমারি অ্যাকশন ইজ দ্য first action of the medicine on the vital force. It may be defined as the first phase of the diphasial action of the medicine.
অর্থাৎ প্রাইমারি অ্যাকশন হচ্ছে মেডিসিনের যে দুটো অ্যাকশন আছে তার মধ্যে প্রথম অ্যাকশন, যে অ্যাকশনটা জীবনী শক্তির উপরে প্রথম প্রভাব বিস্তার করে। এই ব্যাপারে ডক্টর হ্যানিম্যান তার 63 নম্বর অর্গান অফ মেডিসিনে তিনি আমাদেরকে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন যে আমরা প্রাইমারি অ্যাকশন আমরা কাকে বলবো। তো সেই হিসাবে প্রাইমারি অ্যাকশন, তাহলে অ্যাকশন কি? যে প্রাইমারি অ্যাকশন হচ্ছে যে মেডিসিনের বা ড্রাগের যে দুটি অ্যাকশন আছে তার প্রথম অ্যাকশনটা, যে অ্যাকশনটা ভাইটাল ফোর্সের উপরে প্রযুক্ত হয়। থ্যাংক ইউ। এবার আমরা সেকেন্ডারি অ্যাকশন সম্পর্কে একটু বলি, যদিও আমাকে প্রশ্নটা করা হয়নি, বাট আমি আপনাদেরকে সেকেন্ডারি অ্যাকশনটা বোঝানোর চেষ্টা করছি যে সেকেন্ডারি অ্যাকশনটা কি। সেকেন্ডারি অ্যাকশনটা হচ্ছে যে দি অটোমেটিক ডিফেন্সিভ রিয়াকশন অফ দ্য ভাইটাল ফোর্স এগেইনস্ট দ্য প্রাইমারি অ্যাকশন অফ দ্য মেডিসিন ইজ কল্ড দ্য সেকেন্ডারি অ্যাকশন। তার মানে হচ্ছে সেকেন্ডারি অ্যাকশনটা হচ্ছে একটা স্বয়ংক্রিয়ভাবে, একটা প্রতিরক্ষামূলক ভাবে, একটা জীবনী শক্তির একটা রিয়াকশন, নট এ অ্যাকশন, ইট ইজ এ রিয়াকশন এগেইনস্ট দ্য প্রাইমারি অ্যাকশন অফ দ্য মেডিসিন। অর্থাৎ যে অ্যাকশনটা প্রথমে জীবনী শক্তির উপরে প্রযুক্ত হয়েছিল, যেখানে প্রাইমারি অ্যাকশনটা কি বললাম, যে অ্যাকশন হুইচ ইজ অ্যাক্ট অন দ্য ভাইটাল ফোর্স, বাট সেকেন্ডারি অ্যাকশনটা কি? দ্যাট আ রিয়াকশন, দ্য রিয়াকশন অফ দ্য প্রাইমারি অ্যাকশন অফ দ্য ভাইটাল ফোর্স। অর্থাৎ এই যে সেকেন্ডারি অ্যাকশনটাকে, সেটা হচ্ছে অটোমেটিক অ্যাকশন, একটা ডিফেন্সিভ রিয়াকশন, এটা রিয়াকশন অফ দ্য ভাইটাল ফোর্স এগেইনস্ট দ্য প্রাইমারি অ্যাকশন অফ দ্য মেডিসিন ইজ কল্ড দ্য সেকেন্ডারি অ্যাকশন। তো সেকেন্ডারি অর্থাৎ ইট ইজ দ্য সেকেন্ড ফেজ অফ দ্য বাইফেজিয়াল অ্যাকশন অফ দ্য মেডিসিন। মেডিসিনে যে দুটো রকম অ্যাকশন আছে তার দ্বিতীয় অ্যাকশনটা। তো আমরা এটাকে ডেফিনেশন হিসেবে দেখছি। আর আমরা অল্টারনেটিভ অ্যাকশন অর্থাৎ পর্যায়ক্রমিক অ্যাকশন বলতে কি বোঝাচ্ছি, যে পর্যায়ক্রমিক অ্যাকশনটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন। অল্টারনেটিভ অ্যাকশন ইজ আ টাইপ অফ প্রাইমারি অ্যাকশন where various paroxysm of primary action alternate with each other, তাহলে অল্টারনেটিভ অ্যাকশন হচ্ছে এক ধরনের প্রাইমারি অ্যাকশন যেখানে তার বিভিন্ন ধরনের ক্ষণিক আক্রমণ দেখা যায় জীবনী শক্তির উপরে, এমন ভাবে যে তাদের সিমটমটা ঠিক একটা সিমটম তার অপোজিট সিমটমের প্রডিউস করে। অর্থাৎ অল্টারনেটিভ অ্যাকশন অফ দ্য ড্রাগ ইজ এ টাইপ অফ প্রাইমারি অ্যাকশন where the various paroxysm of primary action alternate with each other। অর্থাৎ অল্টারনেটিভ অ্যাকশন হচ্ছে ড্রাগের বা মেডিসিনের এমন একটা অ্যাকশন, যে অ্যাকশনটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন অর্থাৎ জীবনী শক্তির উপরে প্রযুক্ত হচ্ছে, কিন্তু কিছু সময়ের জন্য একরকম সিমটম তৈরি করছে, আবার কিছু সময়ের জন্য তার একটা অল্টারনেটিভ সিমটম তৈরি করছে। বাট সেক্ষেত্রে সেটা ভাইটাল ফোর্সের উপরেই প্রযুক্ত হচ্ছে, কিন্তু ভাইটাল ফোর্স তারপরে কাউন্টার অ্যাকশন করছে না, বা নির্দিষ্ট সময় পর পর অ্যাকশনটা তৈরি হচ্ছে, এবং সেই অ্যাকশনটা কখনোর জন্য জীবনী শক্তির রিয়াকশনের জন্য হচ্ছে না। এবং আমাদেরকে ভাবতে হবে যখন অল্টারনেটিভ সিমটম হচ্ছে, যেমন ধরুন আমরা একটা অল্টারনেটিভ সিমটমের কথা বলি বা পর্যায়ক্রমিক সিমটম বলি, যে আমরা যখন মেডিসিন হিসাবে দিচ্ছি, আমি যেটা ড্রাগ হিসাবে নয়, অর্থাৎ যখন আমরা যেটাকে প্রুভিং করছি না, মেডিসিন হিসাবে যখন আমরা ব্যবহার করছি, প্রুভিং এর সময় ব্যাপারটা বুঝছি না, যে কোন একটা ওষুধ দিয়েছি যেমন ক্যালিবাই, এই ক্যালিবাইকে যখন আমরা রিমাটিজমের উপরে কোনো ওষুধ দিচ্ছি, কিন্তু যেই ওষুধটা দিচ্ছি রিমাটিজমের সিমটমটা থাকছে না, বাট গ্যাস্ট্রিক কমপ্লেনটা চলে আসছে, এটা ক্যালিবাইয়ের একটা প্রুভিং সিমটম। তেমনি আমরা দেখতে পাচ্ছি নাক্স ভূমিকার ক্ষেত্রে যে কনস্টিপেশন হচ্ছে, ওষুধ দেওয়ার সিমটম তৈরি করছিল বা এরকম ভাবে সিমটম সে দেখাচ্ছিল, বাট এর নিজস্ব একটা প্রুভিং সিমটমও আছে। আবার পেশেন্টের ক্ষেত্রে দেওয়ার সময়ও তার কনস্টিপেশন আছে, কনস্টিপেশনের ওষুধ দিচ্ছি, অল্প সময় পরপরই এর অল্টারনেটিভ অ্যাকশনের আরেকটা ক্যাটাগরি, যে অল্প সময়ের মধ্যে সাকসিড হয়ে আবার সেই সিমটমটা প্রডিউস করছে। অর্থাৎ কনস্টিপেশনের জন্য ওষুধ দিচ্ছি, ডায়রিয়া প্রডিউস করছে, ইট ইজ এ নাক্স ভূমিকা। অথবা কারোর মাথা যন্ত্রণার জন্য ওষুধ দিচ্ছি, কোমরের ব্যথা আবির্ভাব হচ্ছে অল্প সময়ের মধ্যে, ইট ইজ এ অ্যালোসক্রেটিনা। যখন দেখা যাচ্ছে যে আমরা আরো উদাহরণ দিতে পারি, কোন একটা মানুষের মধ্যে এই মুহূর্তে ক্ষণিকের জন্য খুবই একটা চেঞ্জেবল ক্যারেক্টার থাকে, কখনো তারা তামাশা করছে, কখনো তারা ঠাট্টা করছে, আবার তারপরেই তাদের দেখা যাচ্ছে যে তারা কান্নায় ভেঙে পড়ছে, এই যে অল্প সময়ের মধ্যে, এটা হচ্ছে সবই হচ্ছে
মুভিং করার সময় এই সিমটম গুলো পাওয়া গিয়েছিল ডাগের ক্ষেত্রে হেলদি হিউম্যান বিং এ, আর রোগ চিকিৎসা করার সময়ও আপনি যখন এইভাবে দেখছেন যে কোন একটা মানুষকে ওষুধ দিচ্ছেন, কিছু সময় বলছে ডাক্তারবাবু কি প্রচন্ড রকমের ঠাট্টা তারপরে তামাশা এরকম করে, পেশেন্ট অল্প সময়ের মধ্যেই আবার তার কান্নায় ভেঙে পড়ে, তখনই আপনারা বুঝবেন এটা হচ্ছে যে মেডিসিন, এটা আমাদের ইগনেশিয়ার একটা প্রাইমারি অ্যাকশন। তাহলে আমরা এটা প্রাইমারি অ্যাকশন বাট ইট ইজ অল্টারনেটিভ অ্যাকশন, অল্টারনেট করছে, এটা ভাবতে হবে। এবার আমরা এই যে আমাদের এই 3টি অ্যাকশন সম্পর্কে আমরা আলোচনা করব, আর বাকি যে অ্যাকশন ডাইনামিক অ্যাকশন, এবং আমরা যে আরো যে মেডিসিনের একটা অ্যাকশন আছে সেটা ফিজিওলজিক্যাল অ্যাকশন, সেটা আজকে আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে নেই, বাট সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করা যেতে পারে। তো আমরা এবার আসি যে অল্প কিছু কথা আমরা প্রাইমারি অ্যাকশন সম্পর্কে বলি। প্রাইমারি, ঠিক আছে, যে অ্যাকশন সম্পর্কে আমরা অল্প কিছু কথা আমরা বললাম যে প্রাইমারি অ্যাকশন হচ্ছে অ্যাকশন যেটা জীবনী শক্তির উপরে প্রথম যে অ্যাকশনটা ওষুধের বা ডাগের ক্ষেত্রে, মুভিং করার সময় ডাগ, ওষুধের সময় মেডিসিন, যে প্রথম যে অ্যাকশনটা তৈরি করে, যেটা ডাগ, যে কোনো একটা মেডিসিন বা ডাগের দুটো অ্যাকশন থাকে, একটা বাইফেজিয়াল অ্যাকশন, একটা প্রথম অ্যাকশন, একটা দ্বিতীয় অ্যাকশন। এই প্রথম অ্যাকশন হচ্ছে যেটা জীবনী শক্তির উপরে কার্যকরী করে, আর ডাইরেক্টলি সেইটাকে বলা হয় ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্সের উপরে যখন অ্যাকশনটা করে সেটা হচ্ছে আমরা প্রাইমারি অ্যাকশন বলি। সেকেন্ডারি অ্যাকশনটা হচ্ছে কি, যে জীবনী শক্তি কি করে, যে প্রাথমিকভাবে যখন আমরা কোনো একটা জীবনী শক্তি, কোনো একটা ওষুধ যখন আমরা চিকিৎসা করি, তখন তার জীবনী শক্তিকে প্রথমে অ্যাটাক করতে হয়। জীবনী শক্তিকে অ্যাটাক করার পরে জীবনী শক্তি তার বিরুদ্ধে কেমন আচরণ করছে, কেমন রিয়াকশন করছে, সেটা দুই রকম। অর্থাৎ সেকেন্ডারি অ্যাকশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন, একটা সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন, একটা সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন। তো এই সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন, তাহলে সেকেন্ডারি কাউন্টার অ্যাকশনটাকে আমরা কি বলছি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে সেকেন্ডারি কাউন্টার অ্যাকশনটা কিরকম? কাউন্টার অ্যাকশনটা হচ্ছে যখন কোনো একটা অ্যাকশন, when an action opposite condition of the primary action is possible, secondary counter action। এটা অ্যালোপ্যাথিক বা অ্যান্টিপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায়, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা দেখা যায় না। আর এটাও ভাইটাল ফোর্সের রিয়াকশন। কিরকম রিয়াকশন হয়? যে যখন when an exact opposite condition of the primary action is possible, যেখানে ধরেন কারোর কোনো মানুষের জ্বর হয়েছে, তাহলে আমরা সেখানে অ্যালোপ্যাথি ডাক্তাররা কি অ্যান্টিভাইরাল দিচ্ছে। কোন একটা মানুষের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তাহলে তাকে এমন কিছু করা হোক যাতে সে ডায়রিয়ার সিমটম প্রডিউস করে। কোন একটা মানুষের কোন ব্যাকটেরিয়াল ইনফেকশন করেছে, তাহলে আমরা সেখানে কি করব, অ্যালোপ্যাথিক যে ডাক্তার বাবুরা যারা অ্যান্টিপ্যাথিক ট্রিটমেন্ট করে অর্থাৎ ডিসিমিলার ট্রিটমেন্ট করে, তারা কি করবে, অ্যান্টি ব্যাকটেরিয়াল কোন মেডিসিন দেবে। তাহলে এই যে যখন কোন একটা মেডিসিন যখন মানুষের শরীরে প্রযুক্ত হচ্ছে, বাট সেটা তার একটা নক্সাস, কোন একটা নক্সাস মানে নক্সাস এজেন্ট, বাট ইট ইজ এ ন্যাচারাল ডিজিজ। এই ন্যাচারাল ডিজিজের একটা আক্রান্ত আমরা সেই জায়গাটা থেকে, বা ন্যাচারাল ডিজিজ কত প্রকার হতে পারে, জীবাণু থেকে আসতে পারে। হ্যানিম্যান বলেছেন যে কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া মানে গনোরিয়া বা সিফিলিস থেকে দুটো আলাদা মাইজোম তৈরি হতে পারে, কিংবা মানে যেটা সোরা থেকেই তার কনভার্টেড হয়ে যে প্রাইমারি ম্যানিফেস্টান থেকে লেটেন্ট সোরা এবং তারপরে সেকেন্ডারি সোরা হয়ে এরকম ক্রিয়েশন গুলো, অর্থাৎ ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ থেকে আস্তে আস্তে লেট স্টেজের দিকে চলে যেতে পারে। যখন একটা মানুষ অসুস্থ হয়, তখন আমরা যখন কোনো একটা আমরা ওষুধ দিই, সেটা মুভিং করা যেটা ওষুধ দিই, তখন আসলে সেই জায়গাটা থেকে আমরা কি করি, আমাদের যে প্রচেষ্টাটা কি, যে কোনো মানুষ অসুস্থ হয়েছে তার ফিজিক্যাল, মেন্টাল আর ইমোশনাল সিমটম গুলোকে কালেক্ট করে ইন্ডিভিজুয়ালাইজেশন করে একটা মিন রিজোনেন্স ভাইব্রেশন আমরা খোঁজার চেষ্টা করি। একটা মিন রিজোনেন্স ভাইব্রেশন, একটা ইলেকট্রোম্যাগনেটিক মিন রিজোনেন্স ভাইব্রেশন। আমরা যখন কোনো ওষুধ দিই, আমাদের কনসেপশন, আমাদের যে হোমিওপ্যাথিক যে কনসেপশন, সেটা কি বলে, যে আমরা একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করব, যে ডিজিজটা ঠিক যেটা আমাদের লিপিবদ্ধ আছে মুভিং সিমটম অথবা ক্লিনিক্যাল ভেরিফিকেশন করে বইতে লিপিবদ্ধ করা আছে, সেই রকম একটা আর্টিফিশিয়াল ডিজিজ ওই মানুষটার মধ্যে তৈরি করব, যেটা সেই যে ন্যাচারাল ডিজিজ আক্রান্ত তার থেকে শক্তিটা একটু বেশি হবে। তার যে ইলেকট্রোম্যাগনেটিক মিন রিজোনেন্স ভাইব্রেশন,
যে ভাইব্রেশনে কম্পিত হচ্ছে তার থেকে একটু বেশি কম্পিত হবে। তাহলে দেখা যাচ্ছে যে যে কম্পিত হবে সেই রকম সিচুয়েশন যখন তৈরি করে, সেটা করতে গেলেও তো কাকে প্রথমে পরাজিত করতে হয়? জীবনী শক্তিকে পরাজিত করতে হয়। কারণ জীবনী শক্তিকে পরাজিত না করলে আমরা লক্ষ কোটি জীবাণুর মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করুন। লক্ষ কোটি জীবাণুর মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা কি সব রোগে আক্রান্ত হই? না। আমরা যখন আমাদের জীবনী শক্তি যখন পরাভূত হয় তখন কি হয়? তাহলে জীবনী শক্তির উপরে প্রথম যে ওটাকে যে পরাভূত করতে হবে, পরাভূত করা মানেই সেটা প্রাইমারি অ্যাকশন। এবার এই যে অ্যাকশনটা কেমন ধরনের অ্যাকশন হয়েছে, যদি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে চান তাহলে তো ঠিক সেই রকম ধরনের একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করতে হবে, যেটা যে যে জায়গাটাতে যে পেশেন্টটা ভুগছে না তার যে শক্তিতে তারা কম্পিত হচ্ছে, যে ইলেকট্রোম্যাগনেটিক মিন রিজোনেন্স ভাইব্রেশনে কম্পিত হচ্ছে তার থেকে বেশি করাতে হবে। তা যখন আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছি তখন তো একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করছে, তখন কি করে জীবনের শক্তি সেখানেও রিয়াকশন করছে। সেই রিয়াকশনটাকে প্রথম যে রিয়াকশন, সেটা এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, প্রথম জীবনী শক্তির উপরে অ্যাকশন করছে সেটা হচ্ছে আমরা প্রাইমারি অ্যাকশন। বাট যখন একই ধরনের সিমটম প্রডিউস করছে তখন জীবনী শক্তি তার যে ভাইটাল প্রিন্সিপল কে বলছে যে অনুমতি দেয় বডির ডিফেন্স মেকানিজমের দ্বারা সেটাকে বিভিন্ন ভাবে সিস্টেম, আমাদের যে সিস্টেম আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এন্ডোক্রিন, বিভিন্ন রকম যে নিউরোলজিক্যাল নার্ভাস সিস্টেম, সব সিস্টেমের যে একটা ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমের দ্বারা কি করে তাকে নির্দেশ করা হয় যে এখানে আমার পরে কোন একটা শক্তি প্রযুক্ত হয়েছে, তার জন্য আমি রিয়াকশন তৈরি করলাম। কিন্তু সেই রিয়াকশনটা কেমন? যদি হোমিওপ্যাথিক ওষুধ হয় তাহলে সিমিলার টাইপের রিয়াকশন, বাট সেই জায়গায় কি হচ্ছে যে একটা রিয়াকশন তৈরি করলাম, কারণ আমি যে জায়গাটাতে আমার অসুস্থ জায়গায় কম্পিত হচ্ছে তার থেকেও বেশি কোনো একটা শক্তি সেখানে প্রযুক্ত হয়েছে, তাই তার থেকেও বিপরীত দিকে আমি একটা কাউন্টার অ্যাকশন করলাম। কিন্তু তখন যে কাউন্টার অ্যাকশন করলাম, দেখছেন জীবনী শক্তি দেখছে এ তো আমি যেভাবে আমার যে সৈন্যগণ, আমার যে ভাইটাল প্রিন্সিপাল বা তার আন্ডারে যে ইমিউন সিস্টেম আছে সে তো এইভাবেই অসুস্থতায় কম্পিত হচ্ছিল, অসুস্থতায় ইলেকট্রোম্যাগনেটিক রিজোনেন্সে কম্পিত হচ্ছিল। তাহলে আমি এটার সম্পর্কে যদি সেকেন্ডারি কাউন্টার কিউরেটিভ অ্যাকশন হয় তখন এই জীবনী শক্তি একটা উদাসীনতা বহন করে এবং তিনি বলেন তার আন্ডারে ভাইটাল ফোর্স বলেন তার ভাইটাল প্রিন্সিপালের দ্বারা যে তার ডিফেন্স মেকানিজমকে বলে তোমরা শক্তি অর্জন করো, একে তোমরা পরাভূত করতে গেলে। কিন্তু ব্যাপারটা কি হলো, যখন একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি হয়, সেই ডিজিজটা ন্যাচারাল ডিজিজ যে সিটে বসেছিল, সেই যে মোডাস অপারেন্ডি হ্যানিম্যান সেটাই বলেছেন যে সেই সিটটাকে দখল করে নেয় এবং যে ডিজিজ কন্ডিশনে তারা ছিল সেটাকে উপর দিকে ভাসিয়ে দেয়। আর ভিতর দিকে যে জায়গাটা থেকে তার বেসমেন্টটাকে নিয়ে নিচ্ছে যে আর্টিফিশিয়াল ডিজিজ, কারণ কেন এটা নিতে পারছে কেন? তখন স্ট্রঙ্গার হয়, স্ট্রঙ্গার, তার থেকে আমাদের শক্তি এমন ভাবে দিতে হয় যে যে মিন ইলেকট্রোম্যাগনেটিক রিজোনেন্সে কম্পিত হচ্ছে তার থেকেও আমার একটু বেশি শক্তি, তখন সে বেসমেন্টটাকে নিয়ে নিয়েছে। ডিজিজ কন্ডিশন আর্টিফিশিয়াল ডিজিজ কন্ডিশন উপর দিকে ভাসছে। এইটা এবার কিভাবে আমরা যখন কেস টেকিং করি, যখন ইন্ডিভিজুয়ালেশন করি, তখন সব পয়েন্ট থেকে মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল থেকে সব সিমটম পাই না। যে জায়গাটা থেকে বেশি সাসেপ্টেবল হয়, এটা নির্ভর করে তিনটে কারণের উপরে কিভাবে আমরা বেসমেন্ট দখল করে নিতে পারি। এই পেশেন্টটার যে সাসেপ্টেবিলিটির উপরে, ডিজিজের নেচার অফ দ্য ডিজিজের উপরে, যে ডিজিজটা সে ভুগছে এবং যে মেডিসিন দিয়ে আমরা ব্যবহার করছি সেই মেডিসিনের নেচার অফ দ্য মেডিসিনের উপরে। এখন যখন সে এই সিমটম প্রথম প্রাইমারি অ্যাকশনে কি করেছে, একটা কাউন্টার অ্যাকশন তৈরি করেছে প্রাইমারি অ্যাকশন অফ দ্য মেডিসিনে, তখন যখন দেখছে যে এই আমি কাউন্টার করার পরেও আমার তো একই ধরনের সিমটম প্রডিউস করছে, তখন সেই ভাইটাল ফোর্স কি করে, সে উদাসীন হয়ে যায়। তার অধীনস্থ কর্মচারী, দ্যাট ইজ দ্য ভাইটাল প্রিন্সিপাল এন্ড দ্য তার যে ডিফেন্স মেকানিজমকে বলে যে তোমরা শক্তি অর্জন করো, এটা ইনভেস্টিং করতে পারবে। যেহেতু সেটা মিনিমাইজ হোমিওপ্যাথিক দর্শন মেবে যখন দেওয়া হয়, তখন সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ এবং রিপিটেশন অফ ডোজটাকেও মিনিমাইজ করা হয়, যেটা হ্যানিম্যান শাশ্বতভাবে যে সূত্র বলেছেন যে সিমি মিনি মোনো, সিমিলার মেডিসিন মিনিমাম ডোজ অ্যান্ড অলসো রিপিটেশন অন ডোজটা হচ্ছে মিনিমাম অ্যান্ড পোটেন্সিটা উপযুক্ত।
যে পোটেন্সিটাতে ভাইব্রেট করছে তার ন্যাচারাল ডিজিজ তার থেকে একটু বেশি। বাট আমি দেখছি যে সিমটম প্রডিউস করেছে, এ তো তোমাদের আগেই তো এইভাবে অসুস্থ হয়েছিলে তোমরা, তাহলে আমি তখন কি করে বিমুখ হয়ে যাই, এরপরে আর কোন রকম তারা ফাংশন করতে চায় না, জীবনী শক্তি ইনডিফারেন্স হয়ে যায় যে তোমরাই করো এই কাজটা, তোমরাই করো এবার। এবং ওষুধের যে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করার যে প্রসিডিওর, সেখানে তাকে যে পোটেন্টাইজ দ্য মেডিসিন, সেখানে অটোমেটিক্যালি মিনিমাম ডোজ তার মধ্যে থাকে, অর্থাৎ মেডিসিনাল প্রপার্টিসটা খুব মিনিমাইজ থাকে, বাট সেটা আমরা কোয়ালিটেটিভ হিসাবেই থাকে, বাট সেটাকে অ্যালোপ্যাথিক বা অ্যান্টিপ্যাথিক তুলনায় অনেক লেস কোয়ালিটেটিভ হিসাবে, মানে মোর কোয়ালিটেটিভ হিসাবে থাকে। তাহলে তখন কি হয়, এ অটোমেটিক্যালি এক্সটিংক্ট করে বডি থেকে, তাহলে সেখানে গ্যাপ তৈরি হয়ে গেল, বেসমেন্টে গ্যাপ তৈরি হয়ে গেল। এবার ভেসে থাকলো উপর দিকে ন্যাচারাল ডিজিজ। এবার সে তো ন্যাচারাল ডিজিজ সে তো চেষ্টা করছে, বাট সেটা যখন চেষ্টা করছে তখন যে একটা কম্বিনেশন অফ অ্যাকশন, প্রথম দিকে প্রাইমারি অ্যাকশনে কি হলো, অ্যাকশন অফ দ্য ড্রাগ অ্যান্ড ভাইটাল ফোর্স। দ্বিতীয় অ্যাকশনের ক্ষেত্রে জীবনী শক্তি ইনডাইরেক্টলি বিমুখ হয়ে গেল, ইনডিফারেন্স হয়ে গেল, যে তোমরাই করো ব্যাপারটা, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। তখন বিভিন্ন সিস্টেমের তার এন্ডোক্রিন গ্ল্যান্ড অ্যান্ড অলসো দা সাদা রক্তকণিকা, কুফার সেল, লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, কুফার সেল, স্প্লিন অ্যান্ড দা আদার সেল লিম্ফ্যাটিক সিস্টেমের যে ডিফেন্স মেকানিজম, বিভিন্ন রকমের যে টনসিল অ্যান্ড অলসো স্প্লিন অ্যান্ড আদার ফ্যাক্টর যে ডিফেন্স মেকানিজম তৈরি হয় আরি সিস্টেমের, সেইগুলোকেই তারা নির্দেশ দিতে থাকে উপযুক্ত ভাবে। এই যে আমার কিছু করার নেই, আমি প্রাইমারি অ্যাকশনে কাউন্টার করেছিলাম, এখন আমি শক্তি তোমাদেরকে, তোমরাই শক্তি জোগাড় করো, তখন অটোমেটিক্যালি এটা চলে যায়, এই যে আর্টিফিশিয়াল ডিজিজটা চলে যায় এবং মানুষটা রেস্টোরেশন হয়। বাট কাউন্টার অ্যাকশন যখন তৈরি হয়, খুব ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করে, সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন, এটা সিমিলার মেডিসিন দেওয়ার জন্য হয় না, ডিসিমিলার মেডিসিন। যে তারা সবসময়ের জন্য প্রথমত যখন সেই মেডিসিনও তো ভাইটাল ফোর্সের উপরে কাজ করেছিল, সেখানে তো কাউন্টার অ্যাকশন করেছিল, অর্থাৎ প্রথম প্রাইমারি অ্যাকশন সেখানে তো জীবনী শক্তি এবং মেডিসিনের কম্বাইন্ড মিক্সচারে রয়েছে, বাট সেখানেই জীবনী শক্তি উদাসীন হয় না, অটোমেটিক্যালি ইটসেলফ তার মধ্যে একটা শক্তি অ্যারাইজ করে, এবং সেই শক্তি অ্যারাইজ করে, সে আর বিমুখ হয় না, সে অলওয়েজ অ্যাক্টিভেশন হয়ে থাকে। যদি অ্যাক্টিভেশন হয়ে থাকে এবং যে নেচার অফ দ্য ডিজিজ অ্যান্ড দ্য নেচার অফ দ্য মেডিসিন অ্যান্ড সাসেপ্টেবল অফ দ্য পেশেন্ট, পেশেন্টের যে সাসেপ্টেবিলিটি, পেশেন্টের যে কনস্টিটিউশন, পেশেন্টটা কম্প্রোমাইজ করবে। ইট ইজ এ গ্রুপ ডির পেশেন্ট জবস মিডল কাস্টের, যে তার জন্মগতভাবে নানা রকম অসুস্থতা নিয়েছে কি জন্মগ্রহণ করেছে, অথবা গ্রুপ সির মতন যেখানে চাপা পড়া অ্যালোপ্যাথিক অথবা হোমিওপ্যাথিক অহোমিওপ্যাথি করে বা অ্যালোপ্যাথিক ওষুধকে চাপা পড়া কেস, সেই জায়গার ডিফেন্স মেকানিজম একরকম হয়। এবং যেখানে গ্রুপ বির পেশেন্ট জাস্ট মিডল কাস্টের, যেখানে গ্রুপ এ থেকে ডিমোনাইজ হয়ে গ্রুপ বি তে এসেছে, বাট অ্যাকুট কন্ডিশন খুব ভিরুলেন্ট অবস্থা তৈরি করে এবং জীবনের দুটি ভাইটাল সিস্টেমের, দুটি ভাইটাল অঙ্গের উপরে রোগ তৈরি করে, সেটা হচ্ছে হার্ট অ্যান্ড লাং এর পরে, সেই জায়গাটার ভিরুলেন্সি তারা অতিরিক্ত দেখায় গ্রুপ বির ক্ষেত্রে। সেই রকম প্রকৃতির মানুষ এর কোন রোগ, নাকি গ্রুপে যার ইমিউন সিস্টেম অলওয়েজ স্ট্রং এন্ড অল দ্য পার্টস অফ দ্য বডি, অল দ্য সেল এন্ড অল দ্য সিস্টেম ইজ স্ট্রং, এন্ড তারা যেভাবে শক্তি প্রদান করে, সেই শক্তিটা তারা প্রদান করে, জীবনী শক্তি সেখানে দাঁড়াতেই পারে না। সামান্য একটু হোমিওপ্যাথিক অ্যাড দিলেই তারা যুক্ত দিলেই, মেডিসিনা যুক্ত দিলেই কাজ করে, এই সাসেপ্টেবলের উপর নির্ভর করে। অথবা ডিজিজ কন্ডিশনের উপরে, ডিজিজ কন্ডিশন বলতে যে মানুষটি যে সিঙ্গেল মায়োজোমে ভুগছে, না ডবল মায়োজোমে, না মিক্স মায়োজোমে, তার প্রকৃতির উপরে বা বিভিন্ন রকমের তার মধ্যে প্রভাব কি ইনহেরিটেন্ট থেকে আসছে, ফ্যামিলি হিস্ট্রি, না অতীতের কোনো সমস্যা তার মধ্যে লুকিয়ে রয়েছে, এই যে কনস্টিটিউশনে তৈরি হচ্ছে, এইটার পরে নির্ভর করে যে সেকেন্ডারি যে কিউরেটিভ অ্যাকশন, সেটা কতক্ষণ লংজিভিটি করবে, কিভাবে সারবে, জীবনী শক্তি সেখানে বিমুখ হবে না হবে না। যদি বিমুখ হয় তাহলে সেখানে তারা বুঝতে পারবে যে তোমরা এটা দিয়ে সামলাতে পারবে, এটা যে সিমিলার মেডিসিন, বাট একটা সিমিলার মেডিসিন হলেই হবে না, তার অ্যাকশন, রিপিটেশন অফ দ্য ডোজ অ্যান্ড দ্য পোটেন্সি অ্যান্ড মিনিমাইজ মেডিসিন লাগবে। কারণ ইলেকট্রোম্যাগনেটিক রেজোনেন্স তৈরি করতে গেলে, ইলেকট্রোম্যাগনেটিক রেজোনেন্স তৈরি করতে গেলে হালকা বস্তু আরো হালকা 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 লাগবেই, তবে সব জায়গায় যেতে পারে, ভারী বস্তু কখনো যেতে পারে না। তাই সেখানে সে জীবনী শক্তি তাদেরকে গাইডেন্স দিচ্ছে, কিন্তু তার কনস্টিটিউশনের জন্য কিন্তু সে সারতে পারছে না। এবার আসি আমরা মেডিসিনের ক্যারেক্টারটা কেমন, মেডিসিনটা কেমন।
লং অ্যাক্টিং মেডিসিন, শর্ট অ্যাক্টিং মেডিসিন, অলসো যে মেডিসিনের যে এই জায়গাটাতে এরকম অল্টারনেটিভ অ্যাকশন করার ক্ষমতা রয়েছে, নাকি মেডিসিনের ভিতরে তার এরকম অল্টারনেটিভ অ্যাকশন নেই, এই রকম জিনিসগুলোর ভেবে আমরা মেডিসিন তার গুণগত মানকে বজায় রেখে যে কিউরেটিভ অ্যাকশনের ক্ষেত্রে তারা কার্যকরী হয়ে থাকে। তো অল্টারনেটিভ অ্যাকশন কি? অল্টারনেটিভ অ্যাকশন হচ্ছে একটা ধরনের প্রাইমারি অ্যাকশন, যে অ্যাকশনটি জীবনী শক্তির উপরে প্রযুক্ত হচ্ছে বাট ক্ষণস্থায়ী, এবং ডাইরেক্টলি যে তার কাউন্টার করার ক্ষমতা, যেটা কাউন্টার করে, দুটো ক্ষেত্রেই কাউন্টার করে, সেটা অ্যালোপ্যাথিক ওষুধ দিন আর হোমিওপ্যাথিক ওষুধ দিন কাউন্টার করছে, কিন্তু তার কিউরেটিভ জায়গাটা যাওয়ার মতন অবস্থা তৈরি করছে না, স্লিপ ক্রাফট করছে। ওষুধ দিচ্ছেন, সেখানে কোষ্ঠকাঠিন্যের ওষুধ দিচ্ছেন, ডায়রিয়া হচ্ছে, এখনই লাফেবেল, এখনই সে কান্নাকাটি করছে, সে এখনই সে যোগ করছে, আনন্দ করছে, ঠাট্টা করছে, তারপরেই সে কান্নাকাটি করছে। এখানে খুবই আমাদেরকে যত্ন করে দেখতে হবে যে এই যে অ্যাকশনটা, এটা কি মেডিসিনের এই অ্যাকশন, নাকি তার নেচারটা অ্যাকশনটা যেটা তৈরি হচ্ছে মেডিসিনের, মানে যখন আমরা প্রুভিং করার সময় যেমন পেশেন্টটা কি এরকমই অল্টারনেটিভ অ্যাকশন করার মতন করছে ডিজিজ কন্ডিশন এটা, এবং তাহলে সেই ধরনের মেডিসিনই দিতে হবে, তবেই সেটা সিমিলার হবে। আর কাউন্টার অ্যাকশনটা কি, সেকেন্ডারি কাউন্টার অ্যাকশনটা কি? জীবনী শক্তি সেখানে অবশ্যই তাকে কাউন্টার করছে, ডাইরেক্টলি অ্যারাইজ করছে, একদম ডাইরেক্টলি কাউন্টার করার চেষ্টা করে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে একটা জিনিস বুঝে দেখুন তো, জীবনী শক্তি বলছে এই সিমটমটা তোমাদেরই তো সিমটম ছিল, অপোজিট সিমটম, তোমাদের তো সিমটম নয়। তখন হেড অফিস, যেখানে ভাইটাল ফোর্সের আন্ডারে থাকে ভাইটাল প্রিন্সিপাল, তার আন্ডারে থাকে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমটা বিভিন্ন মানব দেহের বিভিন্ন রকম সিস্টেম দিয়ে তৈরি, ইনস্ট্রাকশন থাকে মানে আমাদের ব্রেন থেকে, যে নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন দিয়ে দিয়ে তারা কিন্তু সেই জায়গাটাতে পৌঁছায়। এই সব কিছু করে কিন্তু জীবনী শক্তি, কিন্তু জীবনী শক্তি সেই জায়গাটা থেকে সেই যে মানুষটাকে ইনস্ট্রাকশন দিচ্ছে তারা বুঝতে পারছে না। ধরুন আমি সাপোজ ধরি যে বাংলাদেশের কোনো পদাতিক সৈন্য কিংবা এয়ারফোর্সের কোনো সৈন্য, তাদের নির্দিষ্ট একটা প্রোটোকল আছে, তাদের ট্রিটমেন্ট, তাদের ডিফেন্স মেকানিজম, কিন্তু এমন ভাবে শত্রুকে তারা বুঝতেই পারছে না, সে তাকে কিভাবে পরাভূত করবে সেটা তারা বুঝতেই পারছে না। এবং জীবনী শক্তিও সেখানে যে নির্দেশের দ্বারা সত্ত্বেও তারা চোখ অন্ধর মতন কাজ করে। আমাদের শরীরে বিভিন্ন রকম যে সেলগুলো, যেখানে অটো ইমিউন ডিজিজ যখন তৈরি হয়, আমরা যখন দেখি যে অটো ইমিউন ডিজিজ তৈরি হয়, যেখানে আমরা তার নিজের জীবনী শক্তি নিজেই তাকে ক্ষতিগ্রস্ত করছে, সেখানে ভাইটাল ফোর্সের ইনস্ট্রাকশনই তারা মানতে চায় না। সেই জায়গার ক্ষেত্রে এইরকম একটা সিচুয়েশন তৈরি করে অ্যালোপ্যাথিক ওষুধ দিলে দুটো ভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটা হচ্ছে যে প্রাইমারি অ্যালোপ্যাথিক ওষুধ যখন বিষাদিষ্ট ওষুধ, অ্যান্টিপ্যাথিক ওষুধ যখন দেয়, তখন জীবনী শক্তির উপরে অ্যাকশন করে, তাই অ্যাকশন আর রিয়াকশন মিলে একটা সমস্যা তৈরি করে। তারপরে জীবনী শক্তি তার সাঙ্গপাঙ্গ দিয়ে নিয়ে, তার ভাইটাল প্রিন্সিপাল এন্ড ইমিউন সিস্টেম নিয়ে তাকে এমন ভাবে প্রোটেক্ট করে যে কোনো জায়গায় অঙ্গহানি না হয়ে চলে না। কারণ সেই জায়গাটাতে গ্রস প্যাথোলজি, একটু আগে বললাম যে অ্যাকশনটা ডোজটা কেমন, যে প্যাথোলজিক্যাল ডোজে বা তারা ফিজিওলজিক্যাল ডোজ, গ্রস ফিজিওলজিক্যাল ডোজে দেয়, এবং তারা সিঙ্গেল মেডিসিন দেয় না, এবং মিনিমাম ডোজ দেয় না, রিপিটেশন অফ ডোজটাও মিনিমাইজ করে না। তাই তাদের ক্ষেত্রে সেল কি করে, অলওয়েজ তাদেরকে ডিফেন্স করার চেষ্টা করে, আর বিভিন্ন রকম অঙ্গহানি তারা করতে থাকে। তারা নিজেরাই সেই অঙ্গটাকে হানি করেও টোটাল সিস্টেমটাকে বাঁচানোর চেষ্টা করে। এটাই হচ্ছে কাউন্টার অ্যাকশন। তাহলে আমরা প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন, সেকেন্ডারি আমরা অ্যাকশন, মূলত অ্যাকশন হচ্ছে প্রাইমারি অ্যাকশন কাকে বললো, সেকেন্ডারি অ্যাকশন। সেকেন্ডারির মধ্যে দু রকম, একটা কিউরেটিভ অ্যাকশন, একটা কাউন্টার অ্যাকশন, এছাড়াও অল্টারনেটিভ অ্যাকশন। এইটাকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা কি করে বুঝবো যেটা অল্টারনেটিভ অ্যাকশন না জীবনী শক্তি বা ওর ওল্ড কোনো সিমটম ছিল সেটা তাকে প্রডিউস করে নিল, আমরা কি করে বুঝবো? তাহলে দেখা যাবে যে একটা ওষুধ দেওয়ার পরে আমরা জিজ্ঞাসা করি যে এই সিমটমটা কি আপনার আগে ছিল, সেটা অনেক, একটা কম্পারেটিভলি একটা লং টাইম লাগে তার সিমটম বের করতে। কোনো কোনো ক্ষেত্রে যদি জীবনী শক্তি সাসেপ্টেবলটা লো থাকে, তাহলে ইমিডিয়েটলি তারা এই অ্যাকশন করে। কিরকম অ্যাকশন করে? কারণ চামড়ার রোগ ফুটে বেরিয়েছে,
আমরা তখন মনে করি এটা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন না তার ওল্ড সিমটম বেরিয়েছে, এটা বিরাট একটা অসুবিধা। বাট এখানে তো অপোজিশন হচ্ছে না, তাহলে বুঝতে কেন অসুবিধা হবে যে অল্টারনেটিভ সিমটম তো নয়, সেটা তো তার ওল্ড সিমটমটাই প্রকাশ করেছে। বাট এই ওল্ড সিমটমটা আমরা তখন বুঝি যে এটা কি কাউন্টার অ্যাকশন। ওল্ড সিমটম যদি হোমিওপ্যাথিক সিমিলার মেডিসিন দিয়ে তৈরি করে ওল্ড সিমটম প্রডিউস করে, ইট ইজ এ গুড সাইন। এখন সেটা সাপ্রেশন অফ স্কিন ডিজিজ সব সময়ের জন্য হয় না। স্যার জজ বিদুরকার স্যার পরিষ্কার করে দিচ্ছেন যে যখন কোনো মানুষের কোনো ক্ষেত্রে রোগ সৃষ্টি হয়, তখন সেই রোগটা প্রথমে তার যে কোর জায়গাটা থাকে মেন্টাল জায়গা, তারপরে ইমোশনাল জায়গা, তারপরে ফিজিক্যাল জায়গা, অর্থাৎ সাইকোসোমাটিক ডিজিজ অথবা সাইকেটিক ডিজিজ। বাট মেন যে কারণটা সেটা হচ্ছে মেন্টাল। 90% ক্ষেত্রে মানসিক কারণই হচ্ছে রোগ তৈরি করার মূল চাবিকাঠি। 100% এর মধ্যে 90% মানসিক জায়গাটা থেকে রোগ তৈরি হয়। আর বাকি যে 10% থাকে, 10% এর মধ্যে ডায়েট অ্যান্ড রেজিমেন, ওই মানুষটা কিভাবে চলছে, তার জীবনশৈলী কেমন, এবং ইনডাইরেক্টলি সে কোন পরিবেশে রয়েছে, কোন দূষণ পরিবেশে রয়েছে, কিংবা কোনো একটা অহোমিওপ্যাথিক ডাক্তারের পাল্লায় পড়েছে, নাকি কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার যিনি সঙ্গে সঙ্গেই একটা 8টা 10টা 15টা করে ওষুধ দেন, ডায়াগনোসিস হোক আর না হোক আগে এগুলো খান, নাহলে তার পিঠ বাঁচবে না, সেই জন্য দেওয়ার চেষ্টা করেন, সিঙ্গেল মেডিসিন দেওয়ার চেষ্টা করেন না। প্রথম সেই জায়গাগুলোতে ক্ষেত্রে যে পজিশনটা তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা বলি যে এই জায়গায় 5%। আর যে 5% থাকে তার মধ্যে বিভিন্ন রকম ভিরুলেন্ট মারাত্মক ধরনের রোগ, এর মধ্যে এইটা থাকে মাত্র 3%। আর 2% হচ্ছে ইডিওপ্যাথিক তাদের চোখে, মডার্ন মেডিসিনের চোখে। বাট হোমিওপ্যাথিতে তার কারণটা বুঝতে পারে। সেই কারণগুলো কি? সেই কারণগুলো হচ্ছে কোনো পাস্ট হিস্ট্রি জনিত কোনো ব্যাপার অথবা কোনো জেনেটিক ফ্যাক্টর। তাহলে যখন আমার মেডিসিন যখন প্রয়োগ করছে তখন সেই মানুষটা কিভাবে জর্জরিত। যদি জজ বিদুরকার স্যার এখানে বলছেন যে গ্রুপ এর যদি পেশেন্ট হয় তাহলে তার যে ডিরেজমেন্টটা লিনিয়ার ডিরেজমেন্ট হয়, অর্থাৎ নিচের থেকে উপর দিকে ওঠে সিস্টেমের। এবং তিনি দেখিয়েছেন প্রত্যেকটা সিস্টেমের হেড অফিস থাকে একজন, আর তারপরে তার সাবঅর্ডিনেট অফিস থাকে। যেমন দেখা যাচ্ছে বডিতে এন্ডোক্রিনাল হেড এন্ডোক্রিনাল হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেটা হচ্ছে হেড। তারপরে যে গ্ল্যান্ড থাকে তার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই করে পরপর সাজানো আছে গ্ল্যান্ডের। তেমনি প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আবার একজন হেড আছে। লিনিয়ার জায়গাটা কেমন এবং পেরিফেরিক জায়গাটা কেমন বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। যখন রেসপিরেটরি সিস্টেমের হেড অফিসকে ফুসফুস, তারপরে কি আস্তে আস্তে তার মধ্যে যে ফুসফুস এবং ফুসফুসের পরে আস্তে আস্তে যে নাক পর্যন্ত আসা, এই একটা জায়গা। এবং রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যে অংশগ্রহণ করি সবার মধ্যে থাকে, এটা মেন অফিস হচ্ছে যে ফুসফুস গেল। তেমনি কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে হৃৎপিণ্ডটা মেন হেড অফিস। তাহলে যখন কোনো গ্রুপের পেশেন্ট হয়, ডিরেজমেন্টটা যদি দেখা যায় যে প্রথমে তার ঠান্ডা কাশি লাগতো, তারপরে তার অ্যালার্জিক রাইনাইটিস, তারপরে তার ব্রঙ্কাইটিস, তারপরে তার অ্যাজমা, তারপরে তার এমফাইসিমা। বাট এখানে লিনিয়ার ভাবে তৈরি হচ্ছে, বাট একটা পেশেন্টের অল্টারনেটিভ সিমটম তৈরি করছে। এটার বিপরীত এইটা কেন এরকম তৈরি হয়, কোন পেশেন্টের মধ্যে এরকম তৈরি হয়? যারা মিক্স মায়োজোমে পেশেন্টের মধ্যে এরকমই সিমটম প্রডিউস করে। এখন দেখা যাচ্ছে লিনিয়ার ভাবে তাদের একটা ডিরেজমেন্ট নিচের থেকে উপর দিকে, আর একটা ডিরেজমেন্ট সেন্টার টু পেরিফেরি। ধরেন আমি সাপোজ বললাম যে মাঝখানে রয়েছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, একটা সাইডে রয়েছে রেসপিরেটরি সিস্টেম, তারপরে রয়েছে যে মাসকুলার সিস্টেম, তারপরে রয়েছে যে বোনের সিস্টেম, তারপরে রয়েছে স্কিনের সিস্টেম। তো এই যদি কোনো একটা জায়গা থেকে নির্দিষ্ট তলের একটা জায়গার ডিরেজমেন্টটা যদি পেরিফেরি হয়, তাহলে প্রত্যেকটা সিস্টেমকে সে ধরে নিয়েছে, তাহলে মিক্স মায়োজোমের দিকে চলে যাচ্ছে। তাহলে সেখানে যে কাউন্টার অ্যাকশন হবে, যে কাউন্টার অ্যাকশন গুলো, যেখানে জীবনী শক্তি তাকে উদাসীন হবে যদি হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়, বা যদি অ্যালোপ্যাথিক ওষুধ দেওয়া হয়, যেখানে ধরেন সাপোজ একটা পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট করছেন, যেখানে বর্তমানকালে একটা বিষাক্ত জায়গায় আমরা পৌঁছে গেছি, যে অনেক রোগ ট্রিটমেন্ট করতে গিয়ে দেখি যে 8টা কি 10টা অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আমাদের কাছে আসছে যে অস্টিও আর্থারাইটিসটা সারান। কিংবা দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে যে কোনো একটা হার্টের একটা প্রবলেম দেখা দিয়েছিল, যে তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, তারপর তার ভালভুলার একটা গন্ডগোল হয়ে গেছিল।
তারপরে তার একটা দেখুন কিভাবে অ্যারেঞ্জমেন্টটা নিচ্ছে। আমি কালকেই পেশেন্টটাকে দেখেছি, আজকে সকালেই দেখেছি, যে প্রথমে তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার ভালভের একটু গন্ডগোল দেখা দিয়েছে, সেখানে শান্ট বসানো হয়েছে, স্টেন। তারপরে দেখা যাচ্ছে কিছুদিন পরে এটা স্টেনটা বসানোর আগেই তার একটা সিভিএ হয়ে গেল, ব্রেনের একটা স্ট্রোক। তারপরে তাকে হার্ট ডাক্তার ডক্টর দেবী শেট্টি তাকে বিভিন্ন রকম দুটো শান্ট বসিয়েছে, স্টেন্ট বলে, স্টেন্ট বসানোর পরে তার এই পর্যন্তই হলেই শিখছিল। বাট এটা বেশি দিন লাগেনি, এটা করেছে মাত্র 21 সালে, এটা করেছে আপনাদেরকে বলছি। আমি আজ সকালের বেলায় পেশেন্টটাকে দেখেছি, সেটা আপনাকে বলছি, তাহলে আপনারা সেকেন্ডারি অ্যাকশনটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে সেকেন্ডারি অ্যাকশনের ব্যাপারটা কি আসছে। দেখুন এই পেশেন্টটাকে আমি 2 মিনিটের মধ্যে ব্যাপারটাকে বলে দিচ্ছি যে এই পেশেন্টটার এই হার্ট অ্যাটাক এবং সিভিএ ইত্যাদি যে ব্যাপারগুলো যেটা তৈরি হলো, এটা 21 সালের কথা, এটা 24 সাল। এই 21 সালের পরে তার বছর 2 ভালো হওয়ার পরেই 23 সালের শেষের দিকে, 23 সালের আজকেই বলছি, আজকে আমি পেশেন্টটাকে দেখেছি বলে আপনাকে বলছি যে 23 সালের 24 সাল নয়, 23 সালের নভেম্বর মাস থেকে তার গল ব্লাডার, তার লিভারটা বড় হয়েছে, হেপাটোমেগালি, তার পোস্টেড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয়েছে। এটা যদিও বা কবে থেকে হয়েছে ধরা পড়েনি, বাট পোস্টেড গ্ল্যান্ড হয়তো অনেকদিন আগে থেকে ধরা পড়েছে। কিন্তু এটা তো ঠিক যে তার পেচ্ছাপ কমে যাচ্ছে, নেপ্রোপ্যাথি, এবং তার লেফট সাইডের কিডনিতে স্টোন তৈরি হচ্ছে এবং হেপাটোমেগালি তৈরি হচ্ছে। আমরা তো অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা এবার কাউন্টার অ্যাকশন, যেটা এখানে সেকেন্ডারি কাউন্টার অ্যাকশনের কথা বোঝানো দিয়ে বলছি, এখানে পার্টিকুলার একটা পয়েন্টের উপরে তারা ওষুধ দিচ্ছেন। তারা বলেছে দিনের মধ্যে তারপরে 4 বার করে এই ওষুধটা খেতে হবে, ঘুম নালে এটা খেতে হবে, যদি এটা কোলেস্ট্রল লেভেলটাকে কমানোর জন্য, পাতলা করার জন্য এটা খেতে হবে, প্রেশারটা ঠিক রাখার জন্য এটা খেতে হবে, এরকম করে 4টে ওষুধ। এবার কিডনির স্টোন, ওটা অপারেশন করতে হবে। তাহলে ওখানে জীবনী শক্তি এখানে যে জায়গাটা অনবরত চেষ্টা করছে, যে একটা পজিশন তার তৈরি হয়েছে, যে হাইপার টেনশনের একটা পজিশন তৈরি হয়েছে। কেন? কারণ যে হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচন এবং প্রসারণ, এই জিনিসটাই তারা গন্ডগোল হয়ে গেছে। হার্ট অ্যাটাক হওয়ার পরে ভালভগুলো হার্টের যে ভালভগুলো আছে অলিন্দ এবং নীলায়ের মধ্যে যাওয়ার জন্য বাইকাপসিড এবং বিশেষ করে ওনার লেফট সাইডের বাইকাপসিড সমস্যা। আমি যদিও মেডিসিনটা এখনো সিলেক্ট করিনি, আমি টাইম নিয়েছি, কালকেই সিলেক্ট করব। হয়ে গেলে আপনাদেরকে আমি অ্যানাউন্সমেন্ট করি যে আমি কোন মেডিসিনটা সিলেক্ট করেছি, কেন করেছি। তা দেখা যায় সবই বা সাইডের গন্ডগোল, কোন মেডিসিন আসবে এখনো জানি না। তাহলে এখানে তার জীবনী শক্তি কি করছে, তাকে সহযোগিতা করবে। তো এখানে 4টি যে মেডিসিন খেয়েছে, এটা কাউন্টার অ্যাকশন। কারণ আমরা জায়গায় ভাবলাম না যে এই মানুষটাকে জিজ্ঞাসা করলাম, আমি যদিও কেসটি কিনা এখনো পড়িনি আজকে, তো আমি জানলাম যে 21 সালের আগে কি ঘটনা হয়েছিল যার জন্য আপনার হার্ট অ্যাটাক হলো, এখন আসেনি, যার জন্য ব্রেনের স্ট্রোক হলো, অ্যাক্সিডেন্ট বলে, সিভিএ বলে, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, আর হার্ট অ্যাটাক বলে, এগুলো কেন হলো আমি এখনো আসেনি। তারপরে এই সিস্টেমটা নড়বড় হয়ে গেল, পার্টিকুলার জায়গাটাকে সেভ করার চেয়েছে, কাউন্টার করার চেষ্টা করছে জীবনী শক্তির উপরে ওই জায়গাটা, কিন্তু অ্যাজ এ হোল যার জন্য রোগ তৈরি হলো সেটাও কিন্তু বন্ধ হলো না। মাঝে পরে একটা অবস্ট্রাকশন তৈরি হয়ে গেল হার্টে। এরপরের দেখা জায়গায় যে সিস্টেমটা কখনো আমাদের কখনো ভাববো না যে আমাদের বডির একটা অংশ মানেই সেটা আলাদা আলাদা অংশ। আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক কনসেপশন নিয়ে ভাববো, আর জীবনী শক্তিও একটাই জিনিস, ওয়ান কোয়ান্টিটি, এবং ওর যে আন্ডারে যেটা রয়েছেন ভাইটাল যে প্রিন্সিপাল, ওটাও একটা, এবং ওই মানুষটার ডিফেন্স মেকানিজমও একটা। বাট সেই ডিফেন্স মেকানিজম তৈরি করার জায়গাটা আলাদা আলাদা সিস্টেমের মধ্যে। তাই দেখা যায় যে জায়গায় নিজস্ব প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করে, কখনো নিজের শরীরকে বিসর্জন দিয়ে। তাই হেডিং এর ল অফ গাইডিং সিমটম এখানে কার্য করে। যদি আমরা মেডিসিন দিয়ে দেখতে পাই, যেটা আপনাকে সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন বোঝানোর জন্য বোঝাচ্ছি, যে সেখানে আমরা কি দেখতে পাবো, যে যখন একটা মানুষের চুলকানি ছিল না জীবনেও, বা ডিফেন্স মেকানিজম তাকে অন্য অঙ্গে চুলকানি তৈরি করে দিয়ে তার আউটওয়ার্ল্ডে রিফ্লেক্ট করার চেষ্টা করছে, এটা জীবনী শক্তি হোমিওপ্যাথিক ডিসিমিলার মেডিসিন ভাইটাল ফোর্স করাচ্ছে, বিমুখ নয়, তার অধীনস্থ ডিফেন্স মেকানিজম দিয়ে তৈরি করছে। এটা অল্প সময়ের মধ্যে, এটা কোনো যে মেডিসিনটা দেওয়া হয়েছে, ইট ইজ এ সিমিলার মেডিসিন, বাট এটা অটোমেটিক্যালি তার রিয়াকশন করার ক্ষমতা, দ্য প্রাইমারি অ্যাকশন অফ দ্য ভাইটাল ফোর্স, সেটা যা করেছিল কম্বাইন্ড অফ দ্য অ্যাকশন অফ দ্য মেডিসিন অ্যান্ড দ্য জীবনী শক্তি, অ্যান্ড তার যে কাউন্টার অ্যাকশন, যে সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন,
সে কি করছে, ওষুধের গুণাগুণটা অটোমেটিক তার জায়গাটা পজিশনটা নিয়ে নিয়েছে, যেটা আর্টিফিশিয়াল ডিজিজ ডাইনামিক আর্টিফিশিয়াল ইনফ্লুয়েন্স, মানে নকশাস ন্যাচারাল যে ডাইনামিক ইনফ্লুয়েন্সটা সেটা জায়গাটা দখল করে নিয়েছে এবং ভাসিয়ে দিয়েছে। কিন্তু ভাসিয়ে দিলেই সে তো সঙ্গে সঙ্গে চলে যাবে না, কারণ সে তো বাস করতে এসেছিল। যদি জীবাণু হয় তাহলে সে অপত্য জেনারেশন তৈরি করে আরো মাল্টিপ্লিকেশন করছে। সে যদি কোনো প্যাথোলজি তৈরি হয়ে থাকে, তাহলে সেই প্যাথোলজিটা একটা জায়গার প্যাথোলজি না, আর এইটা ইরিটেশন হয়েছে কে, বিভিন্ন জায়গার সিস্টেম অ্যাজ এ হোল তার ডিরেকশন দিচ্ছে জীবনী শক্তি, যে তুমি এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো, কিন্তু তাদের কন্ট্রোল নেই। নো অর্গানাইজেশন, নো নো ডিসিপ্লিন মেনটেন করছে জীবনী শক্তির কথা তারা শুনছে না। যে স্যার আমি কি শুনবো, আমাকে মেরে দিচ্ছে আর আমি চলবো। মাথা মোটা মানুষগুলো কি করে, সেইটাই করতে থাকে। তারা শুনছে না তার জীবনী শক্তির কথা। আমি শুনবো না, কারণ আমাকে সে পার্শ্বেরই আমার পরেই প্রেশার করছে, আমার হার্টের পরেই তার হাই প্রেশার, আমাকে হাই প্রেশারের ওষুধ খাওয়াচ্ছে। আমার ঘুম হচ্ছে না, আমাকে ঘুম হচ্ছে না, তাহলে এমন ওষুধ দিই যাতে ঘুম হয়, এমন কাউন্টার অ্যাকশন তৈরি করছে স্যার। আর আপনি বলছেন স্যার মানে জীবনী শক্তি, আর আপনি বলছেন আমাকে চুপ থাকতে। এইভাবে যারা কাউন্টার অ্যাকশনটাকে ফুলফিল হয় না। বাট সিমিলার মেডিসিন যদি আপনি দেন, যেটা আমার আজকের জীবনে, আজকের আমার যেটা মেইন যে ডোমেন, যে ইন্টিগ্রেশন করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করা, যে এইগুলোকে রেখে দিন, হোমিওপ্যাথিক ওষুধ দিন, একটু না একটু প্যাসেজ পাবেন। একদম জিরো হয়ে যায়নি বা ওয়ান সাইডেড হয়ে গেলেও তার ফ্যামিলি হিস্ট্রি, পাস হিস্ট্রি দেখে যে আমাদের যে মেডিসিনের যে কিউরেটিভ অ্যাকশন, সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন, একটু একটু করে হলেও তারা একটু একটু করে ঢুকবে। যদি গ্রস প্যাথোলজিক্যাল জায়গায় না চলে যায়, তাহলে প্যালিয়েশন করবেন না। ওর থেকে যদি হোমিওপ্যাথিক মাদার টিনচার দিয়ে প্যালিয়েশন না করে বরঞ্চ অ্যালোপ্যাথিক ওষুধটাই চলছিল, ওটা ডেফিসিয়েন্সি হিসাবে অ্যান্টিপ্যাথি হলেও তারা একটা মিনিমাইজ জায়গাটার ক্ষেত্রে কি করছে, যে যেখানে ডেফিসিয়েন্সি তাহলে সেই জায়গাটাকে ভরাট করো। বাট হোমিওপ্যাথিক যখন আপনি ট্রিটমেন্ট করছেন সিঙ্গেল মেডিসিন দিয়ে, তখন যে সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন তৈরি করছে সেটা ওই খারাপ অঙ্গর ভিতরেও যাচ্ছে। বাট আপনি যদি 4-5টা মেডিসিন দিয়ে ওই পেশেন্টটাকে ট্রিটমেন্ট করেন, তাহলে তার ক্ষেত্রে এমনিতেই তারা ডিসঅর্গানাইজড, জীবনী শক্তির কথা শুনছে না। তারপরে যদি আপনি এরকম 4-5টা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফ্লাসিড হয়ে যায়। ইনডিফারেন্স হলেও জীবনী শক্তি যদি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেন, এইরকম যদি 4-5টা সিনার্জেটিক অ্যাকশন যদি পেটেন্ট ফাইল দিয়ে ট্রিটমেন্ট করেন, তাহলে তার কোনো মূল্যই নেই। ইভেন যদি মাদার টিনচার দিয়ে প্যালিয়েটিভের জায়গাটা, যেখানে আপনার কিউরেটিভ করার জায়গাটা ছিল, বাট আপনি এখানে প্যালিয়েশন করছেন। ইট ইজ ভেরি সিরিয়াস টু অ্যালোপ্যাথিক ওষুধের থেকে অনেক সিরিয়াস। তাই বরঞ্চ তিনি যা খাচ্ছেন, আমি তাকে বললাম 4টে মেডিসিনই আপনি খান, আর আমি সিলেক্ট করব কালকে ওষুধ, যে একটা সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ সিলেক্ট করব। তখন আস্তে আস্তে ওইগুলোকে বন্ধ আমরা অবস্থা বুঝে, প্রথমেই আপনার ঘুম হচ্ছে না, এটা তো রোজ খান না, বলছে না, তাহলে ওটাকে আপনি বাদ দিতে পারেন। এবার হাইপার টেনশনের ওষুধ দেখুন, ভিজিলেন্স করে দেখুন, সেখানে যদি দেখা যাচ্ছে যে আপনার এখন আর এরকম প্রেশার হচ্ছে না, এখন আপনার প্রেশার কত দেখে 120/70, বাট ওষুধ খাওয়ার জন্য। বাট আপনি যদি সুস্থ বোধ করেন, আস্তে আস্তে এই দিকটাও কাজ করে, তাহলে যখন কোনো হোমিওপ্যাথিক ওষুধ গল ব্লাডার রেস্টন সিঙ্গেল মেডিসিন দিয়ে আপনার সারতে পেরেছে আল্ট্রাসোনোগ্রাফি করে, এবং হেপাটোমেগালি যখন কমাতে পেরেছে, তাহলে নিশ্চয়ই আপনার ওটার পয়েন্টও যেতে পারবে। যদি প্যাসেজ থাকে ওষুধে, কাউন্টার অ্যাকশন অবশ্যই হবে, সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন। আস্তে আস্তে ওগুলোকে ছাড়ার চেষ্টা করবেন। যদি কোনো হোমিওপ্যাথিক ডাক্তার না ছাড়তে পারেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে অ্যালোপ্যাথিকের ডাক্তার কাছে শরণাপন্ন হয়ে আস্তে আস্তে ডোজটাকে মিনিমাইজ করে তার জায়গাটা ছাড়ানো যায় কিনা। এইভাবে আমরা যে প্রাইমারি অ্যাকশন অফ মেডিসিন, সেকেন্ডারি অ্যাকশন অফ মেডিসিন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাকশন অফ মেডিসিন গুলোকে বুঝে ট্রিটমেন্ট করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে, আমি আমার আর একটা ক্লাস রয়েছে, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হাত তুলুন, আমি প্রশ্নটার উত্তর দেব। জি স্যার, আপনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় ডাক্তার আশরাফুল হক স্যারকে। তিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের এই লাইভ অনুষ্ঠানটিতে তিনি অভিনন্দন জানিয়েছেন। স্যারকে আমি হোমিও অনুশীলন এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরো যুক্ত ছিলেন ডক্টর জুয়েল রানা স্যার, ডক্টর ইতি চৌধুরী মম ম্যাডাম সহ আরো অনেকে যুক্ত ছিলেন। স্যার, এখানে একটি প্রশ্ন এসেছে, শাম্মী সুরাইয়া সোহানি উনি প্রশ্ন করেছে যে প্যাথোলজিক্যাল স্টেট অফ ভাইটাল ফোর্স কিভাবে বুঝবো।
যদিও আজকের ক্লাসটিতে আসলে সময় অনেকটাই কম, তারপর স্যার যদি একটু সংক্ষিপ্তভাবে উত্তর দিতেন। প্যাথোলজিক্যাল স্টেট হচ্ছে নর্মাল, যেটা ফিজিওলজিক্যাল আমরা অনেকভাবে দেখতে পাবো। আমরা দেখতে পাবো তার অন এক্সামিনেশন করে, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন এন্ড অ্যাসকালটেশন করে। আমরা তার ইনভেস্টিগেশন ব্লাড টেস্ট করে দেখতে পাবো, আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পাবো, এফএনএসি করে দেখতে পাবো। আমরা বিভিন্ন রকম ইনভেস্টিগেশন, ব্লাডের ইনভেস্টিগেশন এন্ড বিভিন্ন মডার্ন যুগের বিভিন্ন যে ইনভেস্টিগেশন, যে মডার্ন ইনভেস্টিগেশন করে দেখতে পাবো। এবং আমার যদি ট্যালেন্টেড হয়, আমি প্র্যাকটিস অফ মেডিসিন সম্পর্কে যদি জানি, আমি অ্যানাটমি, ফিজিওলজি, গাইনি, সার্জারি, প্যাথোলজি সম্পর্কে যদি আমার ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে আমরা সেইটা দেখেও আমরা চিনতে পারবো যে তার ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, আসকালটেশন করে যে তার প্যাথোলজি নর্মাল, সে ফিজিওলজি নয়। তাহলে প্যাথোলজি জানতে গেলে আপনাকে জানতে হবে ফিজিওলজিক্যাল স্টেটটা। At first, physiology, anatomy and physiology, practice of medicine, যেটা নর্মাল জানলেন, তারপরে অ্যাবনর্মাল। তো প্যাথোলজি, ফিজিওলজির অপোজিট হচ্ছে প্যাথোলজি। আগে ফিজিওলজিটা জানতে হবে, তারপরে প্যাথোলজি জানতে পারবেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। নেক্সট। জি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছে, তার মধ্যে বলুন। একজন কমেন্ট করেছেন যে এই আলোচনাটি ইউটিউবে পাওয়া যাবে কিনা। হ্যাঁ, এই আলোচনাটি আমাদের হোমিও অনুশীলন যে ইউটিউব চ্যানেল রয়েছে, এই ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। স্যার, আপনি অবগত আছেন যে আহ, আমরা মূলত হোমিও অনুশীলন থেকে আয়োজন করছি ডিএইচএমএস যে পরীক্ষাগুলো হবে তার সিলেবাসের আলোকে। আহ, এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতেন যে হোমিওপ্যাথিক ঔষধের মুখ্য ক্রিয়া, গৌণ ক্রিয়া ও পর্যায়শীল ক্রিয়া, এই বিষয়টি পরীক্ষার খাতায় আমরা সংক্ষিপ্তভাবে কিভাবে উপস্থাপন করতে পারি, যদি এটা হ্যাঁ, একটু বলতেন। ইয়েস ইয়েস। আচ্ছা, প্রাইমারি অ্যাকশন অফ মেডিসিন হচ্ছে যে যখন প্রুভিং করার সময় আপনারা যদি খাতায় লিখতে চাচ্ছেন কেমন ভাবে, সে তো মুশকিল। তা আমি একদম সংক্ষেপেই বলছি যে জীবনী শক্তির উপরে প্রথম যখন মেডিসিন দেওয়া হয়, বা যদি প্রভারের ক্ষেত্রে হয়, প্রভারটা বাদ দিলাম, সেম যদি কোনো ডিজিজের, কোনো একটা অসুস্থ লোকের পরে যখন আপনি অ্যাকশনটা যখন প্রথম যখন জীবনী শক্তির উপরে প্রযুক্ত হয়, সেটাই হচ্ছে প্রাইমারি অ্যাকশন। সেটা হচ্ছে যে অ্যাকশন অফ দ্য মেডিসিন অ্যান্ড অলসো সেটা ইন্ডিকেটেড হচ্ছে কি না হচ্ছে সেটা পরের কথা। ইন্ডিকেটেড হলে যদি হয় তাহলে তো রেমেডি বলবো, বাট ইন্ডিকেটেড না হলে সেটাকে আমরা ডাক বা রেমেডি বলবো। তাহলে ওষুধের যে জীবনী শক্তি, আমরা যখন অসুস্থ মানুষের পরে কোনো কিছু প্রয়োগ করছি, সেই প্রয়োগ করার মধ্যে যেটা জীবনী শক্তির উপরে প্রযুক্ত হবার পরে যে সিমটম প্রডিউস করছে, যেটা তার নিজস্ব এবং জীবনী শক্তি তার বিপরীতে তাকে কাউন্টার করার জন্য যে অ্যাকশন তৈরি করছে, এটা কম্বিনেশন করে যে সিমটম, সেটা হচ্ছে যে প্রাইমারি অ্যাকশন। অর্থাৎ একটা ওষুধের যে দুটো অ্যাকশন থাকে, তার যে বাইফেজিয়াল অ্যাকশনের প্রথম অ্যাকশন হচ্ছে যে প্রাইমারি অ্যাকশন। সেকেন্ডারি অ্যাকশন হচ্ছে যে যখন জীবনী শক্তির উপরে প্রযুক্ত হচ্ছে কোন একটা অ্যাকশন, তারপরে জীবনী শক্তি যখন অটোনোমাস ভাবে, অটোমেটিক্যালি ইটসেলফ নিজের তাগিদে অ্যারাইজ করে তাকে কাউন্টার করার চেষ্টা করছে, সেইটা বলেছে যে তার সেকেন্ডারি অ্যাকশন। এটার মধ্যে দু রকম হয়। যদি সিমিলার মেডিসিন দিয়ে আমরা করি তাহলে সেখানে সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন, আর যদি অ্যান্টিপ্যাথিক কোনো ট্রিটমেন্ট ওষুধ দিয়ে করি, বিষাদৃশ্য ওষুধ দিয়ে করি, তখন তাকে বলা হয় সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন। অল্টারনেটিভ অ্যাকশনটা হচ্ছে একই একটা ধরনের প্রাইমারি অ্যাকশন, যেখানে অল্প সময়ের মধ্যে প্রডিউস করে একটা অপোজিট কন্ডিশন তৈরি করে। যে অসুস্থ মানুষকে ট্রিটমেন্ট করলেন, তখন যে সিমটমটা প্রডিউস করবে, সেই প্রথমে যে যার জন্য ওষুধ দিচ্ছেন অল্প সময়ের মধ্যে স্কিপ করে আবার তার অপোজিট সিমটম তৈরি করছে। এবং কুইক এখানে যে ভাইটাল ফোর্সের যে প্রাথমিকভাবে যেটা অ্যাকশন করেছে, মেডিসিনের অ্যাকশন এবং ভাইটাল ফোর্সের যে কম্বাইন্ড অ্যাকশন, সেটা আছে, বাট রিয়াকশন নেই এবং অল্প সময়ের মধ্যে তৈরি হচ্ছে তার অপোজিট একটা সিমটম। এটাকে অল্টারনেটিভ অ্যাকশন বলে। আজকে এটা বক্তব্য ছিল। জি স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকল দর্শক শ্রোতাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক ও কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন এবং ভিডিওটিকে হোমিওপ্যাথির প্রচারে যাতে সকলেই শিখতে পারে এবং বিষয়গুলো সম্পর্কে সঠিক এবং স্পষ্ট একটা ধারণা নিতে পারে, এই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমাদের সঙ্গে আমি আবার সবাইকে একটু অনুরোধ করছি যে এটাতে লাইভে চলবে, আপনাদের এখন না প্রশ্ন করেন, পরে যদি কোনো আরো যদি মনে থেকে কোনো প্রশ্ন আসে
তাহলে আপনারা প্রশ্ন করবেন বা ডাইরেক্টলি যদি আমার নাম্বার 97+919733597364 সরি আবার +919733597365 ব্যক্তিগতভাবেও প্রশ্ন করতে পারেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর এখানে আমি কমেন্টের মধ্যে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিব। তো যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সকলের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। যে নাজিম, ভুইয়া নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে হোমিও অনুশীলনের পক্ষ থেকে আপনাদের জন্য সর্বোচ্চ করার। তো এক্ষেত্রে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের হোমিও অনুশীলনের অন্যতম একজন আলোচক শ্রদ্ধেয় ডক্টর সাইফুল ইসলাম স্যার। স্যারকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। তো আশা করছি এই বিষয়ে আর কারো কোনো ধরনের প্রশ্ন নেই। কারণ স্যার এই ছোট্ট এই বিষয়টিকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তারপরে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা পরবর্তীতে অবশ্যই ইনশাআল্লাহ স্যারকে নিয়ে আমরা লাইভ প্রোগ্রাম করার চেষ্টা করব এবং ডাক্তার আশরাফুল হক স্যারকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবং আমিও স্যারকে পার্সোনালি খুব ধন্যবাদ জানাচ্ছি যে স্যার তার অমূল্য সম্পদকে নষ্ট করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার জন্য বা কথা বলাগুলো বকবকানি শুনতে এসেছেন। তাই সকলকে এই অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই লাইভ অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।